আজকে হচ্ছে 1 তারিখ, 1লা ডিসেম্বর। আমরা পড়ছিলাম স্থিতিস্থাপকতা। ইন্ট্রোডাকশন নয়, এটা সেকেন্ড সেকেন্ড পার্ট। ইন্ট্রোডাকশনটা হয়ে গেছে, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এখানে আমরা আগের দিন যেটা পড়লাম সেটা হচ্ছে খুব সিম্পল সিম্পল জিনিস। সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা কি, রিজিড বডির কেমন ধরনের স্থিতিস্থাপক, বিকৃতি কি, আর বিকৃতির প্রকারভেদ। এই কটা জিনিস আমরা পড়েছিলাম। তার মধ্যে আমরা দেখেছিলাম যে বিকৃতি হয়, বিকৃতির প্রকারভেদটা আমরা আজকে আরেকবার জাস্ট বলবো তোমাদেরকে। এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি হয়, আর একটা আয়তন বিকৃতি হয়, আর একটা আকার বিকৃতি হয়, আর একটা বিকৃতিও হয় যেটা হচ্ছে পার্শ্বীয় বিকৃতি। সেটা আমরা পড়বো, পার্শ্বীয় বিকৃতি। এটা কি জিনিস? যখন কোনো রডকে, যখন কোনো ধরে নাও এরকম একটা রড এখানে আটকানো আছে, এই রডটাকে যদি আমি এই দিক বরাবর ফোর্স দিই, তাহলে কি হয়? রডটার দৈর্ঘ্য নিচ বরাবর বেড়ে যায়, ঠিক কথায়। কিন্তু আয়তন একই রাখার জন্য রডটার কি হয়, এই দিকে পার্শ্ব বরাবর রডটা একটু চেপে আসে, এরকম হয়ে যায়। তুমি কোনো একটা মানে গার্ডারের ক্ষেত্রে দেখেছো নিশ্চয়ই, গার্ডারটা যখন খোলা থাকে এরকম থাকে, গার্ডারটা এরকম ধরনের এত মোটা গার্ডার থাকলো, এই যদি দুই দিকে তুমি টানো, এইদিকে আর এইদিকে যদি তুমি টানো, তাহলে তুমি দেখতে পাবে যে গার্ডারটা পাতলা হয়ে যাচ্ছে। তার মানে পাশ বরাবরও বিকৃত হচ্ছে, এই বরাবরও বিকৃত হচ্ছে। এই যে বিকৃতিটাকে, এটাকে বলা হয় পার্শ্বীয় বিকৃতি। এটা কি হয়, যদি এটাকে আমি একটা এর প্রস্থচ্ছেদটা যদি আমরা দেখি গোলাকার, এরকম যদি দেখি সার্কুলার, তাহলে প্রথমে ধরে নাও এরকম ছিল, পরে যখন টান পড়লো তখন ধরে নাও এরকম হয়ে গেল। তাহলে তার আগের আগের যে ব্যাস, সেই ব্যাসটা যদি বড় হাতের ডি হয়, এখনকার যে ব্যাস সেটা যদি ছোট হাতের ডি হয়, তাহলে এই যে ব্যাসের পরিবর্তন হলো ডি মাইনাস ডি, ডেল্টা ডি বাই ডি, এইটা হচ্ছে তোমার পার্শ্বীয় বিকৃতি। ব্যাসের পরিবর্তন বা ব্যাসার্ধের, ব্যাসের পরিবর্তন মানেই ব্যাসার্ধের পরিবর্তন বাই প্রাথমিক ব্যাস, এগুলো হয়। তাহলে প্রথম আমি একটা পদার্থকে যদি বিকৃত করি, তাহলে পদার্থ কি করবে সেটা আমরা দেখবো। মানে আজকে আমরা পড়বো পীড়নের ধারণা। পীড়ন, স্ট্রেস। আগে ছিল বিকৃতি, এটা হচ্ছে স্ট্রেন। ই আকারে চিহ্নিত করা হয় কিছু কিছু বইয়ে। তো পীড়ন কিরকম, যে ধরে নাও কোনো পদার্থকে যখন বিকৃত করা হবে, পদার্থ বিকৃত হলে তার স্থিতিস্থাপকতা ধর্মের জন্য পদার্থ বাহ্যিক বলের বিরুদ্ধে, বাহ্যিক বলের বিপরীতে সমান মানের, সমান মানের একটি বল প্রয়োগ করে। মানে ধরে নাও তোমার এই এই জায়গাটা যখন এই এই পদার্থটা এরকম ছিল,
একে যখন এরকম করে গুবিয়ে দেওয়া হলো, ধরে নাও গুবিয়ে দেওয়া হলো, তার মানে আমি এখানে একটা বাহ্যিক বল দিয়েছি, এটা হচ্ছে বাহ্যিক বল। এটা ধরে নাও এফ মানের একটা বল দিয়েছি, তখন পদার্থ তার ভিতর থেকে এইদিকেও কিন্তু একটা এফ মানের বল দেবে, যেটা এই বাহ্যিক বলের ঠিক বিপরীত দিকে একটা বল প্রয়োগ করবে। এই যে বল প্রয়োগ করছে পদার্থের ভেতর থেকে, অভ্যন্তর থেকে যে বলটা প্রয়োগ করছে, সেটাকে প্রতি একক ক্ষেত্রফলে বলা হয় স্ট্রেস। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে পদার্থের অভ্যন্তর থেকে প্রযুক্ত বলকে স্ট্রেস বলে, পীড়ন বলে। তাহলে এই যে বলটা, এই বলটা, এই এফ বাই এরিয়া, এটা হচ্ছে তোমার স্ট্রেস। তাহলে বলো তো দেখি, স্ট্রেসের মতো আলাদা আর একটা ভৌত রাশির নাম বলো যা স্ট্রেসের অনুরূপ? চাপ। একদমই তাই। তাহলে স্ট্রেসের অনুরূপ হচ্ছে চাপ। তাহলে পীড়নের মাত্রা কি হবে? এর মাত্রা হবে চাপের মাত্রা, মানে হচ্ছে বলের মাত্রা বাই এরিয়া মাত্রা, সমান হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল স্কোয়ার। তার মানে হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে পীড়নের মাত্রা। এর একক কি হবে? একক বললে আমাদের সিজিএস এবং এসআই পদ্ধতি হবে। সিজিএস পদ্ধতিতে এর একক হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, আর এসআই পদ্ধতিতে হবে নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল। নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা পাস্কাল বলি। যখন পীড়নের মাত্রা আমরা পড়ে নিলাম, তাহলে আমরা একটু স্ট্রেন বা বিকৃতির মাত্রা কি হবে বলো? এটা মাত্রাহীন হবে। ভেরি গুড। কারণ একই রাশি দিয়ে আমরা ভাগ করছি। কারণ ডেল্টা এল বাই এল দৈর্ঘ্যের পরিবর্তন বাই দৈর্ঘ্য, আয়তনের পরিবর্তন বাই আয়তন, একটা অ্যাঙ্গেল বা পার্সিওর ক্ষেত্রে তার ডায়ামিটারের পরিবর্তন বাই ডায়ামিটার। ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস বা ব্যাসার্ধ, অর ব্যাসার্ধও বলতে পারো, কারণ ব্যাস জাস্ট দুগুণ অফ ব্যাসার্ধ, তাহলে উপরেও দুগুণ হবে নিচেও দুগুণ হবে, একই জিনিস। তাহলে সব ক্ষেত্রেই দেখতে পাচ্ছি এখানে তোমার মাত্রাহীন হচ্ছে, তাহলে এর কোনো এককও নেই, এককও নেই। কেবলমাত্র এইটার একক আমরা বলতে পারি, এইটার একক বলতে পারি রেডিয়ান বা থিটা, ডিগ্রি। এটার একক বলতে পারি, কারণ ডিগ্রি হচ্ছে মাত্রাহীন একটা রাশি, মাত্রাহীন একক, তাহলে আমরা বলতেই পারি। এইটুকু হলো আমাদের বুঝলাম। হ্যাঁ বলো। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, ইম্পর্টেন্ট থিং। অবশ্যই হবে। তাহলে প্রশ্ন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শক্তি নয় প্রযুক্ত বল। তুমি যে প্রশ্ন করেছো তার মধ্যে শক্তি বলবো না, প্রযুক্ত বল বলবো। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, যেটা ফান্ডামেন্টাল প্রশ্ন, খুব বেসিক প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে কোনো পদার্থের উপর, কোনো পদার্থের উপর পদার্থের বিকৃতি সৃষ্টির জন্য যে বল প্রযুক্ত হয়
পদার্থের অভ্যন্তর থেকে স্থিতিস্থাপকতা ধর্মের জন্য সমান মানের বিপরীতমুখী বল ক্রিয়া হয়। তাহলে বস্তু বিকৃত হয় কেন? প্রশ্নটা কি আমি ঠিক করে বুঝতে পেরেছি? এটাই তো প্রশ্ন। এটা কে অ্যান্সার দিতে পারবে বলো? কে অ্যান্সার দিতে পারবে এটা বলো? ওহ, ওহ, ওহ। কেউ পারবে না? কোনো হিন্ট? পীড়ন বলবো না, ফোর্স। একদম এক্স্যাক্টলি সমান মানের এবং বিপরীতমুখী হয়। এবং এগুলো ক্রিয়া প্রতিক্রিয়া। তুমি যদি কাউকে টানো, এটা ক্রিয়া প্রতিক্রিয়া জনিত বল। একদম সমান মানের হয়, ক্রিয়া প্রতিক্রিয়া জনিত বল। তাহলে কেন হয়? তার কারণ এই দুটো ফোর্স আলাদা আলাদা বস্তুর উপর ক্রিয়াশীল হয়। যে কারণে তুমি ক্রিকেট ব্যাট যখন বল ছুটে আসে, ব্যাট দিয়ে যখন মারো, তখন বলটা ছুটে পালায়, ওই ব্যাটটা পালায় না। ব্যাটটাও তো পালিয়ে যেতে পারতো। বা এমন কখনো কখনো হয় যে বলটা এত জোরে হয় ব্যাটটা ভেঙে পালিয়ে যায়, সেটাও হয়। তুমি একটা লোহাকে, ছোট্ট লোহার ইকে তুমি যদি আঙুল দিয়ে তার আকার পরিবর্তন করতে চাও, তাহলে দেখবে তোমার আঙুলের আকার পরিবর্তন হয়ে যায়। হয় কি হয় না? হয় কি হয় না? একটা কাঁচের গুলিকে তুমি যদি চেপে চ্যাপ্টা করতে চাও, তাহলে দেখবে তোমার আঙুলের ভিতরে, আঙুলের যে বুড়ো আঙুল যেগুলো আছে সেখানে দেখবে গোল ছাপ পড়ে গেছে, তাহলে তোমার আঙুল বিকৃত হয়ে গেল। তার মানে কি? তুমি একটা বল প্রয়োগ করেছো কাঁচের বলকে, কাঁচের বলও তোমাকে সমান মানের বল প্রয়োগ করেছে। এখন দুটো বস্তু, দুটো প্রযুক্ত বল আলাদা আলাদা বস্তুর উপর ক্রিয়াশীল হয়েছে। এবার যে বস্তুর অভ্যন্তরীণ গঠন, তার ইলাস্টিসিটি যার বেশি হবে সে কম বিকৃত হবে, যার ইলাস্টিসিটি কম হবে সে বেশি বিকৃত হবে। তার মানে বিকৃতিকারী যে বল, সেটা যার কাছ থেকে আসে সেও খানিকটা বিকৃত হয়। কিন্তু আমি তার কথা, সে খানিকটা হতে পারে, বেশিও হতে পারে, কিন্তু আমি তার কথা আলোচনা করছি না। আমি আলোচনা করছি সেই বস্তুটার কথা যে বিকৃত হলো। কেমন ভাবে হলো? একটা বল প্রয়োগের দরুন হলো। সেই বলটা কে দিল সেটা নিয়ে আমরা আর ডিটেলসে যাচ্ছি না বলে তার গল্পটা আমরা আলোচনা করছি না। কি বোঝা গেল জিনিসটা? তার মানে এখানে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এই এই দুটি বল, এই দুটি বল দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল, বস্তুর উপর ক্রিয়াশীল। তাই তাদের স্থিতিস্থাপকতা, তাদের বিকৃতি আলাদা হবে, বিকৃতি আলাদা হবে। কিন্তু কিন্তু আমরা শুধুমাত্র শুধুমাত্র একটি বস্তুতেই কনসেন্ট্রেটেড, একটি বস্তুর উপরেই কনসেন্ট্রেট করেছি। অন্য বস্তু কি করে কি হলো না হলো সেটা আমরা দেখিনি। সেও বিকৃত হয়েছে। তার ইলাস্টিসিটি প্রপার্টি যদি কম হয়, ইলাস্টিসিটি যদি কম হয়,
সে বেশি বিকৃত হয়ে যেতে পারে, কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করিনি। মেন কথা হচ্ছে এইটা, যে এই দুটি বল সমান এবং বিপরীত মানের হলেও এটা দুটো ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল, তাই এটা সাম্য প্রতিষ্ঠা করে না যে হবে না, এটা কোনোদিন সাম্য প্রতিষ্ঠা করে না। আমরা জানি ক্রিয়া প্রতিক্রিয়া সাম্য প্রতিষ্ঠা করে না। কেন করে না সাম্য প্রতিষ্ঠা? কারণ ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটো আলাদা আলাদা বস্তুর উপর ক্রিয়াশীল হয়। এখানেও তাই, যে আমি যে বাহ্যিক যে বল দিলাম, যে বল দিয়ে আমি একজনকে বিকৃত করে দিলাম, বিকৃত করে দেওয়ার ফলে সে তেবড়ে তুবড়ে গেল, তার মানে এই নয় যে বাহ্যিক যে বল দিয়েছে সে বিকৃত হবে না, সেও বিকৃত হবে, কিন্তু আমি তার দিকে তাকাচ্ছি না। এখন আমি যে পরিমাণ বল ওর উপর ক্রিয়া করলাম নিউটনের থার্ড ল অনুযায়ী, সেই পরিমাণই বল বস্তুটা যে বিকৃত হলো সে ওই বাহ্যিক এজেন্টের উপর দেবে। সে দিচ্ছে কাকে? বাহ্যিক এজেন্টকে, সে বিকৃত হবে। বাহ্যিক এজেন্ট দিচ্ছে কাকে? আমাকে, আমি বিকৃত হলাম, বস্তুটা বিকৃত হলো। দুটো বল সমান এবং বিপরীত মানের হলেও তারা আলাদা আলাদা বস্তুর উপর ক্রিয়াশীল বলে এখানে সাম্য প্রতিষ্ঠা করে না। তাই বিকৃত হবে কি হবে না সেটা কিন্তু সমান মানের বা বিপরীতমুখী এদের দ্বারা নির্ধারিত নয়। এটা নির্ভর হচ্ছে কেবলমাত্র যে তার যে বস্তুর উপর যে বলটা পড়ছে এবং তার স্থিতিস্থাপকতা ধর্মের জন্য। ক্লিয়ার? হ্যালো হ্যালো হ্যালো। এবার প্রশ্ন হচ্ছে, নেক্সট প্রশ্ন, পীড়ন আর বিকৃতি কে বেশি মৌলিক? কেউ বলতে পারবে? পীড়ন এবং বিকৃতির মধ্যে কে বেশি মৌলিক? অ্যান্সার হচ্ছে বিকৃতি। এই কোশ্চেনটা আমরা মাঝে মাঝে বুঝতে ভুল করি। বিকৃতি প্রথম ঘটলে তবেই তার ভেতর থেকে বল প্রয়োগ হবে এবং পীড়ন সৃষ্টি হবে। প্রথম কথা হচ্ছে ফার্স্ট হয় বিকৃতি, ফার্স্ট বস্তুকে বিকৃত করবে, বস্তু বিকৃত হবে, বিকৃত হবে, সেই বিকৃত হলে তখন সে তার স্থিতিস্থাপকতার দরুন, স্থিতিস্থাপকতার তার সেন্টিমেন্টটা অ্যাক্টিভেট হবে, তার দরুন সে কি করবে? তার দরুন একটা বাহ্যিক অভ্যন্তর থেকে বাধা বল, বাধা বল সৃষ্টি হবে। আর এই যে বাধা বল একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলে বাধা বল যেটা, এটাকেই আমরা বলি পীড়ন। তাহলে পীড়ন কিন্তু পড়ে, কিন্তু পীড়ন মাপতে গেলে, পীড়ন মাপতে গেলে এই যে বস্তুকে একটা বাহ্যিক বল প্রথম দেব, বস্তুকে একটা বাহ্যিক বল দেবো, ধরে নাও এ, এফ, সেই বাহ্যিক বলের দরুন বস্তু বিকৃত হলো, স্থিতিস্থাপকতার দরুন একটা বাধা বল সৃষ্টি হলো, এই যে বাধা বলটা সৃষ্টি হলো সেটাও আবার হচ্ছে এফ। তো অনেক সময় আমরা মিসকনসেপশন করে নিই ডেফিনেশনে, যে এফ তো আমি প্রথমেই দিলাম, তাহলে এফ বাই এ করলেই তো পীড়ন হয়, এফ বাই এ করলেই তো পীড়ন হয়। সেটা যেমন ট্রু, এফ বাই এ করলে পীড়ন হয়, কিন্তু কনসেপ্টটা ওটা নয়। পীড়ন মানে হচ্ছে স্থিতিস্থাপকতার দরুন যে বাধা বল ভিতর থেকে সৃষ্টি হবে, যেটা বাহ্যিক বলের সাথে সমান, মানে সমান, কনসেপচুয়ালি ডিফারেন্ট। ওকে, তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে বিকৃতি হলো বেসিক, বেশি মৌলিক, ওটা আগে হয়, বিকৃতি আগে হয়, পীড়ন পরে হয়। ওকে, নেক্সট, নেক্সট আমরা দেখব বস্তুর পীড়ন বিকৃতির, পীড়ন বিকৃতির লেখচিত্র। বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। আমরা একটা বস্তুকে
এইদিকে ধরে নাও বিকৃতি, এটা সৃষ্ট বিকৃতি, এটা সৃষ্ট বিকৃতি, যে বিকৃতিটা আমরা করেছি এটা বিকৃতি, আর এটা হচ্ছে সৃষ্ট পীড়ন ধরে নাও। যখন বস্তুকে তুমি বিকৃত করবে না তখন পীড়ন থাকবে। তুমি একটা বস্তু পাতি পড়ে রয়েছে, তাকে বিকৃত করোনি, তার কি পীড়ন হবে? তাহলে শূন্য শূন্য। প্রথমে দেখা যায় যেমন বিকৃতি করছি তেমন তেমন পীড়ন হচ্ছে, যেমন বিকৃতি করছি তেমন তেমন পীড়ন হচ্ছে, মানে প্রথমে স্ট্রেট লাইন এরকম একটা দেখা যায়। দেখার পর একটা স্ট্রেট জোনের পর দেখা যায় এটা এরকম করে বেঁকে গেল। প্রত্যেকটা জায়গা আমরা ব্যাখ্যা করবো। এরকম একটা গেল, তারপরটা একটা ঝট করে দাঁড়া দেখিনি। তারপরে একটা ছোট্ট কুইক পয়েন্ট আছে, এটা এ, এটা বি, এটা সি, আর একটা হচ্ছে এটা হচ্ছে ডি, ই। মানে এইদিকে সৃষ্ট পীড়ন যেটা, আর এটা বিকৃতি। সৃষ্ট পীড়নকে আমরা বলতে পারি প্রযুক্ত বল, বাই ক্ষেত্রফলও বলতে পারি মানের দিক দিয়ে। এরকম একটা ধর তার আছে, এরকম একটা তার আছে, তারের উপর আমি এই বল প্রয়োগ করছি, এফ বাটখারা দিচ্ছি ধর। তাহলে এদিকে এফ ফোর্স দিচ্ছি, এই বাটখারার ওজন বাড়াতেই থাকছি বাড়াতেই থাকছি, বাড়ালে কি হবে, এটার দৈর্ঘ্য বাড়বে, এটার দৈর্ঘ্য বেড়ে যাবে। এই যে দৈর্ঘ্য বাড়ছে, প্রথমে এর দৈর্ঘ্য ছিল এল, এখন ওর দৈর্ঘ্য হলো এল প্লাস ডেল্টা এল, তার মানে এর অনুদৈর্ঘ্য বিকৃতি হলো ডেল্টা এল বাই এল। আর এখানে যে ফোর্সটা আমি দিয়েছি সেই ফোর্সটাই বিপরীত দিকে এখানে সৃষ্টি হবে। তাহলে এফ বাই, এখানে একটা এরিয়া আছে এরিয়া এ, তাহলে এফ বাই এ যেটা, এটা হলো পীড়ন। সেই পীড়ন আর বিকৃতি ডেল্টা এল বাই এল, ধরে নাও এর গ্রাফ করছি। তো প্রথমে যখন কিছুই থাকবে না তখন এরকম সোজা ধীরে ধীরে তখন শূন্য হবে। কিছু কিছু বিকৃত পর্যন্ত বা কিছু পরিমাণ ওয়েট পর্যন্ত পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক হয়। তারপর একটু সমানুপাতিক না হয়ে একটু বেঁকে যায়, কিন্তু তবুও ডি পর্যন্ত যে অঞ্চলটা, সেই অঞ্চল পর্যন্ত যদি আমি বিকৃত করে ছেড়ে দিই তাহলে ও আবার প্রাথমিক পর্যায়ে চলে আসে। বি পর্যন্ত যে অঞ্চলটা, সেটা যদি আমি প্রাথমিক অঞ্চল পর্যন্ত টেনে বা ওই পর্যন্ত ফোর্স দিয়ে যদি আমি ছেড়ে দিই তাহলে আবার প্রাথমিক জায়গায় ফিরে আসে। ডি থেকে সি এর যে অঞ্চলটা, সেই অঞ্চলে কোনোভাবেই তোমার যদি তুমি নিয়ে যাও তাহলে কিছু অংশ তোমার ডিফর্ম হয়ে থাকবে। মানে একটা গার্ডারকে ধরে নাও, হালকা টানলে ছেড়ে দিলে আগের জায়গায় এলো, হালকা টানলে ছেড়ে দিলে আগের জায়গায় এলো, আরেকটু টানলে ছেড়ে দিলে আগের জায়গায় এলো, আরেকটু টানলে ছেড়ে দিলে আগের জায়গায় এলো। তারপরে বি পর্যন্ত টানার পরে যদি তার থেকেও বেশি টেনে দাও তাহলে দেখবে ওর পার্মানেন্টলি খানিকটা লেংথ পরিবর্তন হয়ে গেছে। সেই জিনিসটাকে বলা হয় প্লাস্টিক রেঞ্জ, কিছুটা প্লাস্টিসিটি ধর্ম পাওয়া গেছে। তো বি থেকে সি যে পয়েন্টটা, সেই পয়েন্টটায় খানিক অংশ তোমার প্লাস্টিক আচরণ দেখাবে। আর সি থেকে ডি এই অংশটা ভেরি ইম্পর্টেন্ট। এই সি থেকে ডি যে অংশটা, সেই অংশটায় তার পুরোটাই প্লাস্টিক ধর্ম, পুরোটাই। এখানে আংশিক প্লাস্টিক ধর্ম, এখানে পুরো চেহারা চেঞ্জ হয়ে যাবে পার্মানেন্ট, পুরো প্লাস্টিক, কোনো ফিরে আসার কোনো চান্স নেই। কিন্তু ছিঁড়ে যাবে না, চেহারা চেঞ্জ হয়ে যাবে কিন্তু ছিঁড়ে যাবে না। কিন্তু ডি এর পরে যদি চলে যায় তাহলে এখানে কিন্তু ছিঁড়ে যাবে, ছিঁড়বেই।
তো হঠাৎ করে তখন দেখবে পীড়ন আর অতটা লাগছে না, তাও ও ছিঁড়ে যাচ্ছে, হুড়ুর হুড়ুর করে লেংটা ছিঁড়ে গিয়ে হচ্ছে তোমার এটা হচ্ছে ব্রেকিং স্ট্রেস, ব্রেক করে গেছে। তাহলে এই ডিএ ডিএ যে পীড়নটা লাগবে বা প্রযুক্ত বল যেটা আছে, এটাকে বলা হয় অসহপীড়ন। এই পীড়নের চেয়ে বেশি পীড়ন যদি দিয়ে দাও তাহলে ছিঁড়ে যাবে। ও থেকে এ যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হয় প্রপোর্শনাল রিজিয়ন। প্রপোর্শনাল রিজিয়ন মানে হচ্ছে সমানুপাতিক অঞ্চল, সমানুপাতিক অঞ্চল। এখানে পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক হয়। এখানে হচ্ছে এস ইজ প্রপোর্শনাল টু ই, এই জায়গাটাই সমানুপাতিক হয়। আর ও থেকে বি, এই পুরো জায়গাটা হচ্ছে ইলাস্টিক রিজিয়ন। ও থেকে বি হচ্ছে ইলাস্টিক রিজিয়ন, মানে পুরোপুরি রিগেন হয়, পুরোপুরি আগের চেহারা ফেরত পায়। যদি এফ শূন্য করে দিই, মানে যদি আমি বল কেঁধে নিই, কমিয়ে দিই, আবার আগের জায়গায় ফেরত আসবে। এই বি বিন্দুটাকে বলা হয় নতি বিন্দু। আবার এঁকে দিচ্ছি পরের পাতায়। বি বিন্দুটা হচ্ছে নতি বিন্দু বা ইল্ড পয়েন্ট। বি এর পরে এ বি সি ডি ই, বক্র। এরপর থেকে পুরোটা বক্র হবে, কিন্তু প্যাটার্ন আছে, বুঝলি তো? প্যাটার্ন মানে আমি বলার চেষ্টা করছি যে এই ডিটা হবে, একদম মাথায় রাখতে হবে, ডিটা হবে পিকে, এই ডিটা হবে পিকে, এটা হলো ধর বি, এটা হলো ধর সি, এটা হলো ও। ওকে, এদিকে হলো পীড়ন আর এদিকে হলো বিকৃতি। এটা এস, এটা ই। তাহলে ও এ অঞ্চল আমরা বললাম, এইটা হচ্ছে হুক অঞ্চল, যে হুকের সূত্র তোমরা পড়েছো, এটা হচ্ছে হুকের সূত্র এখানে প্রযোজ্য। ও বি, তাহলে ও এ হচ্ছে প্রপোর্শনাল, ও বি হচ্ছে ইলাস্টিক। ইলাস্টিক মানে কি, পুরোটাই ফেরত আসবে, কোনো অংশই তোমার মানে যতটা প্রপোর্শনাল তারপরেও কিছুটা অংশ পর্যন্ত তোমার পুরো একদম ফেরত আসবে চেহারা, যদি তুমি বল অপসারণ করো, বাহ্যিক বল, তাহলে ইলাস্টিক। বিটা হচ্ছে ইল্ড পয়েন্ট, ইল্ড পয়েন্ট। বি থেকে সি, এই যে অঞ্চলটা, এটা হচ্ছে প্লাস্টিক রিজিয়ন, প্লাস্টিক রিজিয়ন। ওখানে আর ফেরত আসবে না, আংশিক ডিফরমেশন থেকে যাবে। বল অপসারণে, বল অপসারণে আংশিক বিকৃতি, আংশিক স্থায়ী বিকৃতি থেকেই যাবে, থেকেই যাবে। সি থেকে ডি, এই অঞ্চলটা ভেরি ইম্পর্টেন্ট, এই অঞ্চলটাকে বলা হয় ডাকটাইল রিজিয়ন। বাংলায় এটাকে বলা হয় মনে হয় নমনীয় অঞ্চল, নমনীয় অঞ্চলই হবে, নমনীয় অঞ্চল। ডি পয়েন্টটা হচ্ছে ব্রেকিং পয়েন্ট, ওই পয়েন্টে পৌঁছে গেলে তার দড়ি যাই হোক না কেন ছিঁড়বেই, ছিঁড়বেই।
বি পয়েন্টটা হচ্ছে, সরি, এই ডি পয়েন্টটা হচ্ছে তোমার অসহপীড়ন। সরি সরি, এটা হচ্ছে অসহপীড়ন, মানে অসহপীড়ন, ম্যাক্সিমাম বিয়ারিং স্ট্রেস, সব থেকে কতটা স্ট্রেস সহ্য করতে পারে, সব থেকে কতটা বল সহ্য করতে পারে, সেটা হচ্ছে ডি। আর ই হচ্ছে ব্রেকিং পয়েন্ট, যে পয়েন্টে ছিঁড়ে যাবে। এই যে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে এই গ্রাফটা বিভিন্ন রকমের হয়, এবং সে তার উপর নির্ভর করে আমাদের দেখতে হয় যে কোন অ্যাপ্লিকেশনে কোন পদার্থ ব্যবহার করব, কখন রাবার ব্যবহার করব, কখন এটা ব্যবহার করব, কখন ওটা ব্যবহার করব, কার কি রকম হয়, কে ক্ষণভঙ্গুর, কোনটা দিয়ে ভালো গহনা বানানো যাবে, এই সমস্ত জিনিস কিন্তু নির্ভর করছে এই শুধুমাত্র এই গ্রাফের উপর। এই গ্রাফের ব্যাখ্যাতেই সোনার মূল্য আজকে গগনচুম্বী। কেন বলতো সোনার দাম এত বেশি? কি কি হতে পারে কারণ? সোনার দাম এত বেশি কেন? একটা ভেরি গুড, কম পাওয়া যায়, যেই রেয়ার তার দাম বেশি হবে। তাছাড়া কম তো অনেক জিনিসও কম পাওয়া যায়, কিন্তু সোনার মতন এত বহুল প্রচলিত নয়। তুমি যেটা বলেছো সেটা একদম ঠিক। সোনার দাম বেশি কারণ কম পাওয়া যায়, সোনার ডিমান্ড বেশি কেন বাড়ি ঘরে? ভঙ্গুর নয় বলে মানে হচ্ছে নমনীয় বলে। ভেরি গুড, এই যে জায়গাটা নমনীয় বলে, এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ C2D, এই অঞ্চলটা সোনার বেশি। মানে তুমি ওকে তেবড়ে দিলে ওর চেহারা চেঞ্জ হয়ে গেল, আবার তেবড়ে দিলে আবার চেহারা চেঞ্জ হয়ে গেল, পাতলা করে দিলে ফ্ল্যাট ওরকমই থেকে গেল, কিন্তু ভাঙবে না। ও ও মচকাবে কিন্তু ভাঙবে না, চেহারা চেঞ্জ করবে কিন্তু ভাঙবে না। তো সোনা আর অ্যালুমিনিয়ামের যদি এই দুটো গ্রাফটাকে আমরা আঁকি, অ্যালুমিনিয়াম তার কি করা হয়, একবার তুমি অ্যালুমিনিয়াম তার প্লেটকে একবার এরকম করবে, একবার এরকম করবে, দেখবে ফক করে ভেঙে যায়। তার মানে এই যে জিনিসটা, এই জিনিসটা দুটো পদার্থের ধরো আমি ড্র করছি, একটা ধরে নাও, দুটি পদার্থ, একটা ধরে নাও আমাদের সোনা, গোল্ড। গোল্ডের ক্ষেত্রে আমরা যদি ড্র করি ই ভার্সেস এস, তাহলে আমরা দেখতে পাবো এরকম, এই গেল, এই এলো, এই করে গিয়ে এখানে ব্রেক করবে। এইটা হচ্ছে ডি, এইটা হচ্ছে ধরে নাও সি, এইটা ধরে নাও এইটা এ, এরকম কোন একটা জায়গায় বি। আর একই আর একটা পদার্থ যদি তোমার ধরে নাও ভঙ্গুর পদার্থ, তুলনামূলকভাবে একটা ভঙ্গুর পদার্থ, যেটাকে ইংরেজিতে আমরা বলি ব্রিটল, BRITTLE, আর এটা হচ্ছে ডাকটাইল। ডাকটাইল মানে নমনীয়। নমনীয় মানে যাকে তুমি থাবড়ে থুবড়ে দিলে তাও সে তোমার বিরুদ্ধে যাচ্ছে না। ব্রিটল মানে ভেঙে যাবে। তার দেখতে কিরকম, এই গেল, এই খতম, এখানেই তোমার এ, এখানেই বি, এখানেই ধরে নাও সি, এখানেই ডি, এখানেই ই। তো এই যে ওএ অঞ্চল, ওএ অঞ্চলটা আছে, ওএ অঞ্চলটা এরও আছে, কিন্তু এই অঞ্চলটা যার বেশি সে তত বেশি নমনীয়। তাহলে এইটা অঞ্চলটা ডি, C2D অঞ্চল, C2D অঞ্চল কম মানেই হচ্ছে ব্রিটিল, C2D অঞ্চল বেশি মানেই হচ্ছে ডাকটাইল। তোমাদের নিশ্চয় তোমরা জানো যে টাইটানিক, যে বিলাসবহুল একটা তোমার বিশাল বড় একটা তোমার সমুদ্রযান, তার প্রথম যাত্রাতেই পুরো ডুবে গেছিল। তার কারণটা কি জানো? তার কারণ হচ্ছে টাইটানিক যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছিল, সেই ম্যাটেরিয়াল গুলো প্রচন্ড ঠান্ডায়
ডাকটাইল থেকে ব্রিটল পদার্থে কনভার্ট করে গেছিল তার নিচের অংশটা। তাহলে এখান থেকে আমরা তোমাদেরকে একটা উল্লেখযোগ্য একটা জিনিস বলি, সেটা হচ্ছে টাইটানিক প্রথম ভয়েজেই, প্রথম যে যাত্রা সেই ভয়েজেই ডুবে গেছে। এটার অনেক গবেষণা করা হয়, অনেক করা হয়, তাতে দেখা গেছে যে এই যে টাইটানিক জাহাজটা আছে, তার নিচের যে ম্যাটেরিয়াল গুলো আছে, এ ধরো জল, এই নিচের যে ম্যাটেরিয়াল গুলো ছিল, এখানে যে তোমার ম্যাটেরিয়াল ছিল, যে ম্যাটেরিয়াল গুলো মেটাল ম্যাটেরিয়াল ছিল, সেই মেটাল ম্যাটেরিয়াল গুলো প্রথমে নর্মাল টেম্পারেচারে ছিল। নর্মাল টেম্পারেচার, যে টেম্পারেচারে বানানো হবে সেই টেম্পারেচারে এগুলো ছিল ডাকটাইল। ডাকটাইল মানে কি? জলের প্রেসার পড়লো, হালকা গুবে গেল, হালকা তুবড়ে গেল, কিন্তু ফুটলো ফাটলো না, ভাঙলো না, ইট ইজ ভেরি গুড। সবসময় ডাকটাইল জিনিস হচ্ছে ভেরি গুড। কিন্তু এটা ভেরি লো টেম্পারেচারে, লেস দ্যান 20 ডিগ্রি সেন্টিগ্রেড টু 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এরকম নিচে যখন চলে গেল, তখন কিন্তু, বা ধরে নাও 10 ডিগ্রি সেন্টিগ্রেডই ওটা ট্রানজিশন করেছিল, 4 to 10 ডিগ্রি সেন্টিগ্রেডে, সেই টেম্পারেচারে ডাকটাইল থেকে ব্রিটলে ট্রানজিশন হয়ে গেছিল। ডাকটাইল টু ব্রিটল ট্রানজিশন হয়ে গেছিল। এই ট্রানজিশনটা পার্মানেন্ট। যদি কেউ নমনীয় অবস্থা থেকে ভঙ্গুর অবস্থায় চলে যায়, সেই ভঙ্গুর অবস্থা থেকে তাকে নমনীয় করা যায় না। তারপর অটোমেটিক টাইটানিকের ভিতরটা ঝুরঝুরে হয়ে গেছিল। আর ধাক্কাটা ছিল তার লাস্ট কারণ। কিন্তু তার আগে, যেমন ধরে নাও কোনো একটা বিদ্রোহের কারণ যখন আমরা বলি, সিপাহী বিদ্রোহের কারণ কি, তার আগে অনেক কিছু ঘটনা ঘটে থাকে, যে শেষে একটা ঘটনা ঘটে। তাই ওই যে ইয়েতে তোমার ক্লিফে যে ধাক্কাটা লেগেছে, সেটা কিন্তু জাস্ট লাস্ট ইনসিডেন্ট, তার আগেই কিন্তু ঝুরঝুরে হয়ে গেছিল। তো এই ডাক্টিলিটি এবং ব্রিটিলিটি, এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জীবনের সবচেয়ে দুটো ইম্পর্টেন্ট ওয়ার্ড। যারা ম্যাটেরিয়াল সায়েন্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়, তারা সারা জীবন এই জিনিস নিয়েই কাটিয়ে যায়। ওকে, তাহলে আমরা বুঝলাম, আমরা প্রথমে গ্রাফটা বুঝলাম, যে গ্রাফটা এই ধরনের হয়। এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এইটা ডি, পিকটা ডি, এটা ই। ওকে, এটা আমরা বুঝলাম। বোঝার পর আমরা দেখব এই যে ও এ অঞ্চল, ও এ অঞ্চল, এখানে পীড়ন যেটা সৃষ্ট হচ্ছে, সৃষ্ট পীড়ন বিকৃতির সমানুপাতিক হয়। এই যে অঞ্চলটায় শুধুমাত্র এই এই সমানুপাতিক হয় বলেই একে বলা হয় প্রপোর্শনাল রিজন। আর এই অঞ্চলটায় এই যে প্রপোর্শন হচ্ছে, এই সূত্রটা বিজ্ঞানী হুক দিয়েছিলেন। বিজ্ঞানী হুক এই সূত্রটা দিয়েছিলেন, সেই জন্য এই সূত্রটাকে আমরা বলবো হুকস ল। তিনি কি বলেছেন? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক বললেও, এই জায়গাটায় কিন্তু স্থিতিস্থাপক সীমা কিন্তু এতটা, ও থেকে বি কিন্তু স্থিতিস্থাপক সীমা, স্থিতিস্থাপক সীমা। সেখানে কিন্তু পুরোটাতেই যে প্রপোর্শনাল হচ্ছে তা নয়, এখানে কিন্তু একটা টিল্টেড চলে আসছে। তবুও উনি প্রথম বলেছিলেন যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক। তারপর আমরা অ্যানালিসিস করে দেখেছি যে স্থিতিস্থাপক সীমা নয়, একটা সমানুপাতিক সীমার মধ্যে, সমানুপাতিক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক। যাই হোক, পরীক্ষায় পড়লে তোমরা স্থিতিস্থাপক সীমা লিখলেও তোমাদের ভাগবত অশুদ্ধ হবে না, কারণ ওই সূত্রটাই বিজ্ঞানী হুক দিয়েছিলেন। তাতে সামান্য এইটুকু অংশের কারেকশন আছে, তাতে আমাদের তেমন কিছু যায় আসবে না। তাহলে হুকস ল কি? বিবৃতি কি? বিবৃতি হচ্ছে স্থিতি উইদিন ইলাস্টিক লিমিট, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো পদার্থের মধ্যে সৃষ্ট পীড়ন তার বিকৃতির সমানুপাতিক।
তার মানে এস ইজ প্রপোর্শনাল টু ই। তাহলে যত ধরনের পীড়ন হবে তত ধরনের বিকৃতি হবে। তাহলে আমাদের মেনলি তিন ধরনের পীড়ন, 1 2 3। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য, দৈর্ঘ্য বরাবর আমি টেনেছি, অনুদৈর্ঘ্য পীড়ন হবে একটা। অনুদৈর্ঘ্য পীড়ন মানে কি, ধরে নাও এইটা এখানে বাঁধা আছে, একটা রড আছে, এই রডটাকে তুমি ফোর্স দিয়েছো এফ, আর রডের এখানে একটা ক্ষেত্রফল আছে এ, একটা ফোর্স দিয়েছো, তার দৈর্ঘ্য আগে ছিল এল, আগে তোমাদের দৈর্ঘ্য ছিল এল, এখন এটার দৈর্ঘ্য বেড়ে গেছে, হয়েছে দৈর্ঘ্য বেড়ে হয়েছে ধরে নাও এল প্লাস ডেল্টা এল। তাহলে বিকৃতি কতটা, বিকৃতি কত হবে, পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। পীড়ন কতখানি, আমরা ধরছি ধরে নাও আয়তন তেমন, এদিকে এরিয়া তেমন কমেনি, তাহলে পীড়ন হচ্ছে এফ বাই এ। কারণ পীড়ন মাপতে গেলে আমার বাইরের প্রযুক্ত বলের সাথেই আমরা করে নিতে পারি সমান। তাহলে হুকের সূত্র অনুযায়ী, হুকস ল অনুযায়ী আমরা কি পাবো, পীড়ন ইজ সমানুপাতিক বিকৃতি, তাহলে এফ বাই এ ইজ প্রপোর্শনাল টু ডেল্টা এল বাই এল। এখানে একটা কনস্ট্যান্ট আসবে, এই কনস্ট্যান্টটার নাম হবে ইয়াং গুণাঙ্ক। ওয়াইটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এটাকে বলছে ইয়াং গুণাঙ্ক। মানে এটাকে আমরা বলতে পারি অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য বিকৃতি গুণাঙ্কও বলতে পারি। এই ওয়াইটাকে আমরা বলতে পারি অনুদৈর্ঘ্য বিকৃতি গুণাঙ্ক, সেটাও বলতে পারি, কিন্তু বিজ্ঞানী ওই ইয়াং এর নাম অনুসারে হয়েছে অনুদৈর্ঘ্য বিকৃতি গুণাঙ্ক, এটাও আমরা বলতে পারি। এবারে যে ওয়াই, এই ওয়াই এর মান, ওয়াই কার ক্ষেত্রে বিবেচ্য, এটা কঠিন তরল গ্যাসীয় এই তিন ধরনের যে আমাদের পদার্থের অবস্থা আছে, কোন অবস্থার জন্য ইয়াং মডিউলাস প্রযোজ্য, শুধুমাত্র কঠিন। তাহলে এই যে ইয়াং গুণাঙ্ক, ইয়াং মডিউলাস, ইংরেজিতে বলে মডিউলাস, ইয়াং গুণাঙ্ক কেবলমাত্র কঠিন পদার্থের জন্য প্রযোজ্য। কারণ তরল আর লিকুইড এদের কোনো দৈর্ঘ্যই হয় না। হয়ে গেল, এগুলো আমরা ডিটেলসে আরো পড়বো। তাহলে আমরা এখানে কি পেলাম, এফ বাই এ সমান ওয়াই ইন্টু ডেল্টা এল বাই এল। তাহলে এখান থেকে দেখো ওয়াই সমান এফ বাই এ বাই ডেল্টা এল বাই এল, এরকম করে লিখলে তোমাদের সুবিধে হবে, এফ বাই এ বাই ডেল্টা এল বাই এল। তাহলে এই ওয়াই যখন নতুন এসছে, এর মাত্রা, এর একক, এগুলো ওকে সাজিয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তাহলে বলো ওয়াই এর মাত্রা কি হবে, এফ বাই এর মাত্রা, একদম তাই, চাপের মাত্রা যা হবে, ডেল্টা এল এর তো কোনো মাত্রা নাই, এটার কোনো মাত্রা নেই, তার মানে এটা হবে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। আর এর একক কি হবে, পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার। এটা এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, কারণ এই পার্টটা আছে আর ডেল্টা এল বাই এলটা হচ্ছে মাত্রাহীন। আমরা বুঝলাম, ওকে। নেক্সট আমরা দেখবো আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি গুণাঙ্ক কে, কে না বলে অনেকে ভি বলে। বাল্ক মডিউলাস তোমাদের বইয়ে কি দিয়েছে দেখি চেহারা, আহ, কেই দিয়েছে মনে হয়, কে দিয়েছে। তাহলে দেখো আমরা জানি আয়তন বিকৃতি, আয়তন পীড়ন ইজ প্রপোর্শনাল টু আয়তন বিকৃতি।
কোনো এই বস্তু আছে, ধরে নাও এরকম, তার ভলিউম ছিল ভি, তার উপরে আমরা প্রেসার দিয়েছি, বিভিন্ন দিকে প্রেসার দিয়েছি, তার জন্য তার ভলিউম হয়ে গেছে ধরে নাও এরকম ভি মাইনাস ডেল্টা ভি। এখানে প্রেসার দেওয়া হয়েছে পি, তাহলে প্রেসার মানেই তো ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে এই পিটাই হচ্ছে আমার, পিটাই হচ্ছে চাপ, এটা প্রযুক্ত চাপ, এবং যতটা প্রযুক্ত চাপ হবে ততটাই তোমার পীড়ন হবে, উৎপন্ন পীড়ন। এটাই হচ্ছে উৎপন্ন পীড়ন। কারণ বলও একই, ফোর্সও একই, যতটা বাহ্যিক বল দেবো ততটাই বল উৎপন্ন হবে, যে এরিয়ায় দেবো সেই এরিয়াতেই উৎপন্ন হবে, তাহলে সব সমান। আর আয়তন বিকৃতি মানে কি? আয়তন বিকৃতি মানে আয়তনের পরিবর্তন ডেল্টা ভি বাই ভি। তো বসিয়ে দিই আমরা এখানে, তাহলে এখানে আমি পাবো প্রেসার ইজ প্রপোর্শনাল টু ডেল্টা ভি বাই ভি। তার মানে প্রেসার ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট কে ইন্টু ডেল্টা ভি বাই ভি। এই যে কে, এইটাকে বলা হয় আয়তন বিকৃতি গুণাঙ্ক, বা ইংরেজিতে এটাকে বলা হয় বাল্ক মডিউলাস। বাল্ক মানে কি? বাল্ক মানে সামগ্রিক পুরো জিনিসটা। কোন একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা যখন আলোচনা করি তখন দুটো প্রপার্টি তার খুব ইম্পর্টেন্ট। কোন একটা ম্যাটেরিয়ালের দুটো প্রপার্টি ইম্পর্টেন্ট, একটা বাল্ক প্রপার্টি, একটা সারফেস প্রপার্টি। এবার বলো তো দেখি কোন প্রপার্টিটা, বাল্ক কথাটা কেন বলেছে সেটা আমি তোমাদেরকে বলি। বাল্ক আর তার সাথে আর একটা কথা হলে সারফেস, এই দুটো মিলে গেলে তবে একটা পদার্থ হয়, একটা আকৃতি হয়। একটা আকৃতি ধরে নাও এরকম দেখতে আকৃতি, এই যে ভেতরের যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে বাল্ক, আর বাইরের যে সারফেস এইটাকে বলছে সারফেস। এই দুটো মিলেই কিন্তু একটা শেপ, একটা সাইজ, একটা পদার্থের একটা ডেফিনিট রূপ পায়। তো ভেতরের যে প্রপার্টি সেটাকে বলছে বাল্ক। তাহলে আয়তন তো ভেতরের প্রপার্টি, তাই বলছে বাল্ক মডিউলাস। এবার বাল্ক আর সারফেস এই দুটোর মধ্যে স্পেশাল কি হবে বলো তো দেখি? ভেতরটা স্পেশাল না সারফেসটা স্পেশাল? কোনো আইডিয়া? অবশ্যই সারফেস। এবং এইটা যে স্পেশাল, এটা মোর স্পেশাল। এবং এটা যে স্পেশাল কেন, এবং কেন সারফেস টেনশন সৃষ্টি হয় সেটা আমরা পৃষ্ঠটান চ্যাপ্টারে পড়বো। ওকে, সো উইল গো টু সারফেস টেনশন। সারফেস টেনশন আমরা এর লজিক গুলো খুঁজে পাবো, হোয়াই সারফেস ইজ মোর স্পেশাল দেন বাল্ক। এনিওয়ে, তো আমরা যেটা পড়ছিলাম, পি ইজ প্রপোর্শনাল টু, তাহলে পি ইকুয়াল টু কে ইন্টু ডেল্টা ভি বাই ভি। তাহলে কে সমান ডেল্টা পি বাই ডেল্টা ভি বাই ভি। এটাকে আমরা ডেল্টা পিও লিখতে পারি, কারণ প্রেসারের পরিবর্তন, এমনি বায়ুমণ্ডলে একটা প্রেসার ছিল, সেই প্রেসারের পরিবর্তনও আমরা লিখতে পারি। তার মানে এইটাকে আমরা লিখতে পারি ভি ডেল্টা পি বাই ডেল্টা ভি। এটা হচ্ছে কে। তার আগে একখানা মাইনাস দিয়ে দেওয়া হয়, এখানে একটা মাইনাস সাইন দেওয়া হয়, কেন বলতো? কারণ প্রেসার দিলে ভলিউম কমে, কারণ ডেল্টা পি বাড়লে, ডেল্টা পি বাড়লে, পি বাড়লে ভি কমে, পি বাড়লে ভি কমে। তার মানে ডেল্টা পি যদি পজিটিভ হয় তবে ডেল্টা ভি হবে নেগেটিভ। তার জন্য এখানে একটা মাইনাস দেওয়া হয়, যাতে করে এই মডিউলাসটার মানটা পজিটিভ বেরোয়। ওকে, সো দিস ইজ দ্য ডেফিনেশন অফ তোমার বাল্ক মডিউলাস বা আয়তন বিকৃতি গুণাঙ্ক। আয়তন বিকৃতি গুণাঙ্ক, বাল্ক মডিউলাস। এবার হচ্ছে কম্প্রেসিবিলিটি, সংনম্যতা বলে একটা প্যারামিটার আছে, এর সাথেই আমরা এটা লিখে দিই সংনম্যতা। তাকে কতটা তুমি কম্প্রেস করতে পারবে, কম্প্রেসিবিলিটি। তুমি যাকে যত বেশি কম্প্রেস করতে পারবে তার সংনম্যতা তত বেশি। কিন্তু তার মানে এটা কি, এটা সংনম্যতা, এটাকে যদি ইটা তোমাদের বইয়ে বলেছে মনে হয় সি বলেছে, যাই হোক ঠিক আছে, কম্প্রেসিবিলিটি সি বলেছে। সি যত বেশি
তত ইজিলি তত ইজিলি কোনো পদার্থকে কি করতে পারবো, কম্প্রেস করতে পারবো। আবার কে যেটা বাল্ক মডিউলাস, যেক্ষুনি আমি পড়লাম বাল্ক মডিউলাস, এটা হচ্ছে ইলাস্টিক মডিউলাস। এটা কি বোঝাচ্ছে? আয়তন বিকৃতি গুণাঙ্ক। আয়তন বিকৃতি গুণাঙ্ক, এই আয়তন বিকৃতি গুণাঙ্ক কিন্তু যত বেশি হবে, এটা তো ইলাস্টিক মডিউলাস, যত বেশি হবে তাকে তুমি ইজিলি কম্প্রেস করতে পারবে না। তাহলে কে যত বেশি হবে, কে যত বেশি, তত টাফ কম্প্রেস করা। এই দুটো জায়গা থেকে আমরা কি বুঝতে পারছি? সংনম্যতা মানে কতটা আমি সংনম্য ইজিলি করতে পারবো, কে মানে কতটা ইজিলি করতে পারবো না, কতটা ও বিকৃতি গুণাঙ্ক মানে কতটা ও আটকাবে। এটা ইলাস্টিক মডিউলাস, স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক তার মানে এর মধ্যে স্থিতিস্থাপকতা প্রপার্টি আছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা জাস্ট পরস্পরের উল্টো রকম, এবং পরীক্ষাগতভাবে ডেফিনেশনটাই আমরা দিয়েছি, এদের ম্যাথমেটিক্যাল ডেফিনেশন দেওয়া হয়েছে যে এরা পরস্পরের অনন্যক। তাহলে সংনম্যতা সমান 1 বাই আয়তন বিকৃতি গুণাঙ্ক। তাহলে সি সমান 1/k। তো কখনো কখনো সংনম্যতা বার করতে দেয় পরীক্ষার সময়। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট কনসেপ্ট। ওকে, এটা আমরা পড়লাম। এবার আমরা পড়বো, নেক্সট আমরা পড়বো তোমার ক্রিন্তন পীড়ন। এটা আমরা আগের দিন বলছিলাম যে ধরে নাও এরকম একটা কোনো একটা বস্তু আছে, এরকম একটা বস্তু আছে, এবার এর উপরে তুমি বল প্রয়োগ করেছো, এই স্পর্শক বল দিয়েছো, এই উপরের তলের উপরে স্পর্শক বল দিয়েছো, স্পর্শক বল, যার ক্ষেত্রফল এই যে এ বি সি ডি, এই এ বি সি ডির উপরে, এবিসিডি ক্ষেত্রের উপরে তুমি স্পর্শক বল দিয়েছো, ওই তলের সাথে স্পর্শক বরাবর একটা বল দিয়েছো। তাহলে এই ক্ষেত্রের ক্ষেত্রফল ধরলাম এ, স্পর্শক বলটা ধরলাম এফ। তাহলে আমি একটা কৃন্তন পীড়ন দিয়েছি, সেটা হচ্ছে F/A। বলটা কিন্তু এখানে অন্যান্য জায়গায় যেমন টেবরে চেপে দিচ্ছে, কোনো জায়গায় লেংথ বড় করার জন্য তাকে টেনে দিচ্ছে অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য টানার জন্য যেহেতু কারোর স্পার্শীয় একটা পরিবর্তন হচ্ছে, এখানে কিন্তু তা নয়। এখানে একটা বস্তুর আকারের পরিবর্তন করা হচ্ছে, তার জন্য কি করা হচ্ছে, বস্তুটা বসে আছে, তার উপর বরাবর স্পর্শক বরাবর একটা বল একটা এরিয়াতে প্রয়োগ করা হচ্ছে তার উপরি পৃষ্ঠে। তাহলে এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলে ধরে নাও তুমি বল প্রয়োগ করেছো এই ক্ষেত্রফলে, সেই ক্ষেত্রফলটাকে আমরা ধরেছি, এই ক্ষেত্রফলটাকে ধরেছি আমরা এ। তাহলে F/A হচ্ছে এখানকার পীড়ন। আর বিকৃতিটা কি আমরা দেখেছিলাম, এটা যদি এরকম শিফট করে যায় হালকা, এটা এরকম টেবড়ে যাবে একটু, এদিকটাও এরকম টেবড়ে যাবে, তার মানে এখন হবে এরকম। এই যে অ্যাঙ্গেলটা থিটা, এইটাকে আমরা বলেছিলাম ক্রিন্তন পীড়ন, বিকৃতি। তাহলে এদের দুজনের যে সমানুপাতিক যে ধ্রুবক, এটা প্রপোর্শনাল টু থিটা হবে।
তাহলে এফ বাই এ সমান একটা কনস্ট্যান্ট হবে ইন্টু থিটা হবে। আমি এটাকে ইটা বলি, তোমাদের বইয়ে কি বলা আছে দেখি সেটাই বলি। এখানে এন বলেছে, এনিওয়ে। তাহলে কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি, এ হচ্ছে ইটা বা ই। এইটাকে বলা হয় তোমার দৃঢ়তা গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক, রিজিডিটি মডিউলাস। এই যে রিজিডিটি মডিউলাস, এটা কোন পদার্থের ক্ষেত্রে থাকবে? কঠিন, তরল, গ্যাসীয়, কোন পদার্থের ক্ষেত্রে থাকবে? কঠিনের ক্ষেত্রে থাকবে, কারণ কঠিনের একটা ডেফিনিট শেপ আছে। এবার ধরে নাও একই জিনিস আমরা যদি একটা তারকে মোচড় দিই, একটি তারকে উপরে বেঁধে নিচের অংশে মোচড় দেওয়া হলো, মোচড় মানে টুইস্ট, টুইস্ট দেওয়া হলো। কিরকম গো? যেমন ধরে নাও, এইটা ধরে নাও এখানে তোমার একটা তার, জুম করে আমি দেখছি, ধরে নাও তারটা এরকম। তুমি কি করলে? এখানে একটা ফোর্স দিলে এরকম করে গোল করে, আর এইদিকে একটা ফোর্স দিলে, এইদিকে একটা ফোর্স দিয়েছো, মানে তারটাকে ধরে নিচের প্রান্তে এরকম ঘুরিয়ে দিয়েছো, ওপরে বাঁধা আছে, নিচে এরকম করে ঘুরিয়েছো, টুইস্ট করেছো। তাহলে এই দিকটাও একই থাকবে, পরে এই পুরো জিনিসটা এরকম ঘুরে আসবে, এটা এখানে চলে যাবে, এটা ওখানে চলে যাবে, এই অন্য প্রান্তটা এইদিকে চলে আসবে। কি বোঝাতে পারছি? ছবি তো আঁকা খুব মুশকিল। এটাকে উপরেও গোল আঁকি, তাহলে আঁকতে গেলে কিরকম করে আঁকবো? সেন্টারের রেসপেক্টে আঁকি, দাঁড়াও। এই সেন্টারের রেসপেক্টে যে লাইনটা আগে এখানে ছিল, এই লাইনটা এখানে এখানেই থেকে যাবে, উপরে বাঁধা তো, কিন্তু নিচে লাইনটা অন্য জায়গায় চলে আসবে। এইখানে ফোর্স দেওয়ার জন্য এই উপরে একই পয়েন্ট হয়ে যাবে, কিন্তু এই লাইনটা প্রাথমিকভাবে, এটা এটা প্রাথমিক লাইন, এটা হচ্ছে মোচড় দেওয়ার পর। আর এখানে মোচড়ের জন্য যে বিকৃতি, এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা থিটা, এইটাকেও আমরা বলতে পারি ক্রিন্তন বিকৃতি। কারণ এক্ষেত্রেও এই যে তলটা আছে, তলটার সারফেস বরাবর আমি বল প্রয়োগ করেছি, তল বরাবর স্পর্শক বরাবর বল প্রয়োগ করেছি। তাহলে এখানে যে বল প্রয়োগ করেছি এফ একটা এরিয়ার উপরে, সেই যে এফ বাই এ, এটা প্রপোর্শনাল টু থিটা হবে। এবং এখানেও আমরা লিখতে পারি এফ বাই এ সমান ইটা ইন্টু থিটা। ওকে, তো এইগুলো আমরা অঙ্কগুলো আমরা অনেক করব। এবং এই যে ইটাটা, এই ইটাটা যেটা, এই ইটাটা তোমাদের কেবলমাত্র যেই নিটে আছে, এই ফর্মুলাটা তোমাদের কাজে লাগে। এটা প্রমাণ বইয়ে দেওয়া নেই, পরে আমরা এই প্রমাণটা করতে পারি। এই ইটাটার মান হয়, বা ইটা নয়, এটা কৃন্তন ভ্রামক। আচ্ছা ঠিক আছে, বলছি। এটা এটা পরেই বলবো, আমরা যখন পড়বো তখন বলবো। এনিওয়ে, এটা থাক, এই পর্যন্ত থাক। মানে আমি বলার চেষ্টা করছি এটাই, যখন আমি একটা তারকে এরকম নিচে মুচড়ে দেবো, তারটা তো তখন আবার ব্যাক করে ফেরত আসার চেষ্টা করবে। তো তারটা একটা টর্ক দেয়। তো তারকে মোচড় দিলে, মোচড় দিলে, মোচড় দিয়ে ছেড়ে দিলে, বা মোচড় দিলে তারটির অভ্যন্তর থেকে একটি টর্ক ক্রিয়াশীল হয়। এই টর্কটাকে বলা হয় প্রত্যানয়ক টর্ক। আবার তাকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবে এই টর্ক, প্রত্যানয়ক টর্ক তাও। কেন? তুমি তো টর্ক দিয়েছো, তুমি তো এই কেন্দ্রবিন্দু সাপেক্ষে একটা বল প্রয়োগ করেছো ট্যানজেনশিয়ালি,
এটা রেডিয়াস যদি আর হয়, এফ ইন্টু আর, তুমি একটা টর্ক দিয়েছো, এইদিকেও একটা দিয়েছো, এফ ইন্টু আর একটা টর্ক দিয়েছো দুই দিকে, তাহলে ও নিজেকে বাঁচানোর জন্য আর বল প্রয়োগ করবে না, সেও তো টর্ক প্রয়োগ করবে স্থিতিস্থাপকতা ধর্মের জন্য। তো সেই টর্কের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমি লিখে আপাতত দেখে লিখে দিচ্ছি। পাই ইটা আর টু দি পাওয়ার 4/12 ইন্টু থিটা। থিটা মানে হচ্ছে, এই থিটাটা হচ্ছে তোমার বিকৃতি, ক্রিন্তন বিকৃতি। আর টাও মানে হচ্ছে তোমার প্রত্যানয়ক টর্ক। ইটা হচ্ছে তোমার রিজিডিটি মডিউলাস, দৃঢ়তা গুণাঙ্ক। এল হচ্ছে তোমার রডের দৈর্ঘ্য। আর হচ্ছে রডের ব্যাসার্ধ। এই ফর্মুলাটা যদি মনে না থাকে, তো অ্যাটলিস্ট জয়েন্ট এন্ট্রান্স বা নিটের আগে এই ফর্মুলাটা মনে রাখবে। এখান থেকে ডিরেক্ট এই ফর্মুলা থেকে তোমার প্রমাণ পড়ে। ওকে, তো আজকে আমরা এই পর্যন্তই পড়ালাম। কি 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 ওটা প্রমাণ তো করাচ্ছি না আমি। আমি বললাম যদি মনে থাকে তো ভালো, না মনে থাকে তো মোটামুটি দেখে নিও, মনে থাকে বেটার। এটা একটা বড় ক্যালকুলেশন আছে। এই ক্যালকুলেশনটা শুধুমাত্র ইলাস্ট্রিসিটি থেকে আসে না, একটু ডিফিকাল্ট একটা ক্যালকুলেশন আছে। ওকে, এই ফর্মুলাটা মনে রাখার চেষ্টা করো। ইফ ইট ইজ হজমেবল, তাহলে ঠিক আছে, না হলে পরীক্ষার জন্য, তোমাদের 11-12 পরীক্ষার জন্য নয়, 13-এর আগে এই ফর্মুলা কিছু কিছু দেখে যেতে হয়। দিস ইজ ওয়ান অফ দেম। ওকে, যাই হোক, তারপরে দেখো নেক্সট ক্লাসে আমরা আমরা পড়বো, এই যে আমরা পড়লাম ওয়াই, আমরা পড়লাম কে, আমরা পড়লাম ইটা। ইয়েস, ইয়াং মডিউলাস, বাল্ক মডিউলাস, আর একটা কি বললাম, ইটাটাকে কি বললাম, রিজিডিটি মডুলাস, মডুলাস অফ রিজিডিটি বলে, তাহলে রিজিডিটি মডুলাসই বলছি। এই তিনটে হচ্ছে ইলাস্টিক মডিউলাস, স্থিতিস্থাপক গুণাঙ্ক। এইগুলো হচ্ছে তোমার স্থিতিস্থাপক গুণাঙ্ক। আর একটা স্থিতিস্থাপক স্থিতিস্থাপক একটা অনুপাত একটা আছে, রাশি আছে, যেটাকে বলা হয় পোয়াসোর অনুপাত। এই অনুপাত এর অ্যাকচুয়ালি এই যে এটা, সেটা হচ্ছে পয়জনস রেশিও। এইটা সম্বন্ধে আমরা পড়বো, আর এখান থেকে কিছু অঙ্ক করব, করলে মোটামুটি আমাদের এখানকার চ্যাপ্টার শেষ হবে। তার সাথে সাথে আমরা অবশ্যই পড়বো এদের মধ্যে রিলেশন। এই পড়াশোনার অনুপাত হচ্ছে সিগমা, এই ওয়াই কে ইটা সিগমা, এদের মধ্যে রিলেশন যেটা আছে, তিনখানা রিলেশন, এগুলোর প্রমাণ 11-12 তো নেই, 13-14 আছে, কিন্তু প্রমাণগুলো তোমাদের কোনোটা নেই এবং তোমরা বুঝতেও পারবে না একটাও এখন করলে। কিন্তু তিনখানা প্রমাণ তোমাদের মুখস্থ রাখতে হবে, কারণ ডাইরেক্ট পরীক্ষা থেকে এই প্রমাণগুলো থেকে ডাইরেক্ট কনক্লুশন পড়ে। তো দেখবে ওয়াই কে ইটা এবং সিগমার যে রিলেশন গুলো আছে, কোথা থেকে এলো কি এলো, সেগুলো যতটা পারা যায় আমি তোমাদেরকে বলতে পারবো, তোমাদের যেটুকু লেভেল আছে সেই অনুযায়ী। যেখানে তোমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, আই উইল গিভ হিন্টস যে সেই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ ওখান থেকে পরীক্ষায় পড়ে যায় ডাইরেক্ট। আমি কি করব, তোমাদের বইয়ে ডাইরেক্ট ওই এনসিইআরটির বইয়ে রয়েছে ওয়াই কে ইটা সিগমা এদের মধ্যে সম্পর্ক, এবং সেই সম্পর্ক থেকে প্রতি বছর আমি দেখছি নিটে একটা করে কোশ্চেন করছে, এবং তোমাদের যেই মেনে পড়ছে। তো কিছু করার নেই, সেই সম্পর্ক তোমার প্রমাণ করতে গেলে জীবন কাহিল হয়ে যাবে, তার থেকে মুখস্থ করে নেওয়া ভালো। ওকে, এনিওয়ে এটা পড়বো। আর একটা হচ্ছে ইলাস্টিসিটির জন্য, ইলাস্টিসিটির জন্য এর জন্য সঞ্চিত শক্তি যেটা, এটা আমরা ডিসকাস করব তারপরে। ওকে,
তো এখনো আরো মনে হচ্ছে যে আমি ভাবছিলাম যে দুটো ক্লাসের মধ্যে ঝপঝপ করে শেষ করে দেবো, কিন্তু অনলাইন ক্লাস তো আর একটু টাইম লাগবে। আর অনলাইনে যেহেতু কনস্ট্যান্ট আমি এক এক তরফ থেকে তোমাদেরকে ইনফরমেশন দিতেই থাকি আর তোমরা নিতেই থাকো, তো ধৈর্য রাখাটা ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর এনিওয়ান। যাই হোক, তো দেখি যদি আজকে সম্ভব হয় তাহলে নেক্সট ক্লাস, আজকে যদি আমার আমার পক্ষে সম্ভব হয় আমি তোমাদের বিকেলের মধ্যে জানিয়ে দেবো, তাহলে রাত্রে হবে। যদি না হয়, যদি না হয় তাহলে অবশ্যই তোমাদের হবে মঙ্গলবার রাত্রি। প্রবলেম খানিকটা হয়তো